আজকের পর্বে আপনারা ফারহান সাইকো রিপিট কিলার কেন হয়েছে সে সম্পর্কে জানতে পারবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রায় 3 ঘন্টায় দুজন ঢাকার সদরঘাটে পৌঁছে যায়। চারপাশে বহু মানুষের আনাগোনা। দুজন বাসে করেও যেতে পারত, কিন্তু লঞ্চে যাওয়ার মতো মজা থাকবে না। আর দুইজনের বরাবরই পছন্দ না বাসে করে চাঁদপুর যাওয়াটা। সব ফর্মালিটি কমপ্লিট করে লঞ্চে উঠে ডাইরেক্ট সাথে চলে যায়। 3 ঘন্টার মধ্যে চাঁদপুর বন্দরে এসে দুজনে পৌঁছায়। সেখানে এসে নিশা তার বাবাকে দেখতে পায়। বাবাকে দেখতেই নিশা দৌড়ে তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। ওহ বাবাই, মিস ইউ সো মাচ। মিস ইউ টু মাই চাইল্ড। কেমন আছিস মা? ইস, কতদিন পর তোকে দেখলাম। এমন শুকিয়ে গেছিস কেন? খাস না ঠিক মতো? আরে আঙ্কেল, আপনার মেয়ে তো শুধু আমার মাথায় খেয়েছে। চুপ হারামি মেয়ে, তোর জন্যই আমার এই অবস্থা। তুই তো আমাকে জ্বালিয়ে খাস। যাক বাবা, যত দোষ নন্দ ঘোষ। নিহাত রহমান দুজনের ঝগড়া দেখে বলে, আরে থাম তোরা, দুজনের স্বভাব এখনো গেল না। কই ভাবলাম পরিস্থিতির কারণে দুজনেই শুধরে যাবি, তা না আগের মতোই রয়ে গেলি। স্বভাব বদলাবে না কখনো, তাই না? আচ্ছা বুঝলাম, এখন চল, তোদের মায়েরা তোদের জন্য অপেক্ষা করছে। সব শেষে একটা সিএনজি নিয়ে বাসার দিকে যেতে লাগে। আনিলা এবং নিশার বাসা প্রায় একসাথে, শুধু 2 মিনিটের পথ। নিজ শহরে ফিরে দুইজনেরই মন বেশ ফুরফুরে। বেশ স্বচ্ছন্দেই দুজন দুজনের বাড়ি পৌঁছে গেল। নিশা বাড়ির সামনে এসে দেখে তার মা দাঁড়িয়ে। নিশা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছিস মা তুই? ভালো আম্মু, তুমি কেমন আছো? আমিও ভালো। আরে তোমরা কি এখানেই সব বলবে? মেয়েটাকে ভেতরে তো যেতে দাও। হ্যাঁ, আয় নিশু। বলেই নিশাকে নিয়ে ভেতরে চলে আসে। ভেতরে এসে নিশা আরেকটা শক খেলো রাইসাদের দেখে। রাইসা তো আপু বলে দৌড়ে এসে নিশাকে জড়িয়ে ধরে। রাইসা পাকনি কথায় উপস্থিত সবাই হেসে দিল। নিশার খালামণি বলে, নিশু যা গিয়ে ফ্রেশ হয়ে নে, এতটা পথ জার্নি করে আসছিস। হ্যাঁ, যাচ্ছি রুমে। বলেই নিশা উপরে চলে গেল। কাজের লোক দিয়ে আগে নিশার লাগেজ রুমে দিয়ে আসা হয়েছে। এদিকে উফ নিশা, পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন। কিরে, কাকে কল দিচ্ছিস? আর বলিস না। নি মানে? ওই ওই, সত্যি করে বলতো, নিশাকে নিয়ে এত মাথা ব্যথা কেন তোর? ও তোর কি হয় যার জন্য দিন রাত ওর কথা চিন্তাই করে পার করিস? আরে তেমন না না, তোকে বলতেই হবে, আজ আমি সব জানতে চাই, বল তুই, নইলে দেখিস তোর কি করি। ওকে ওকে, বলছি। বলেই নিশাকে যে ফারহান ভালোবাসে সেটা আদ্রকে বলে বিয়ের কথা বাদ দিয়ে। আদ্র শুনে বলে, যা গেস করেছিলাম তাই হলো। আচ্ছা, নিশা ফোন কেন ধরছে না? আর ওদের বাসায় গিয়েও তো পেলাম না। কই গেছে বলতো? আমি কি করে জানবো? তুই ছাড়া জানবে কে? সারা রাত যে আনিলার সাথে কথা বলে কাটাস, ভেবেছিস কি কিছু জানি না? বাব্বা, আমার ব্যাপারে তাহলে সব খবর নিয়েই নিছিস দেখছিস। এখন বল, ওরা কই? চাঁদপুর গেছে। কি? নিশা একবারও আমায় বলার প্রয়োজন বোধ করলো না। চল আমরাও যাই। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আদন যাবে, আর আপনার তো বিবাহিতা বউ ছাড়া তো এখন কিছুই বোঝে না হারামিটাই। আদনকে বলে দেখ, আপনার কেউ বলিস, গেলে যাবে, না গেলে নাই। আর আমি এখন যাচ্ছি, বাই। আরে আরে, কই যাচ্ছিস? চাঁদপুর। হোয়াট? এখন কেন? আমরা যাব না? তোরা আস্তে ধীরে আসিস, আমি যাই। একদম না, আমাদের সাথে যাবি, না হলে কথা বন্ধ। কথায় কথায় এখন এত থ্রেট কেন দেস তুই? প্রয়োজনে দিতে হয়। ফারহান ভেংসে কাটে। এদিকে নিশা ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে বসে। ফোন অন করতেই দেখে ফারহানের 193টা মিস কল। নিশা শকড খায় এত মিস কল দেখে। আবার কল আসতে নিশার সাথে সাথে রিসিভ করে, আর ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়ে বলা শুরু করে, হ্যাঁ, আপনার প্রবলেম কি? এত ফোন দিয়েছেন কেন? আর কি খেয়ে দিয়ে কাজ নাই? অন্যকে সাত সকালে জ্বালান কোন সাহসে? এই এই, আগে এটা বলো, তুমি আমাকে না জানিয়ে কই গেছো? যেখানেই যাই আপনাকে কোন দুঃখে জানাতে যাব? ও আচ্ছা,
তাই ওয়েট, আমি কিছুক্ষণের মাঝেই চাঁদপুর আসছি। ফারহানের চাঁদপুর আসার কথা শুনে নিশা ঘাবড়ে গেল এবং ভাবতে থাকে ফারহান কি করে জানলো যে নিশা চাঁদপুর এসেছে। ইস, কত কি ভেবেছিল চাঁদপুর এসে নিজের মতো চলবে ফিরবে, তা না সেই বজ্জাতটা ঠিকই চলে আসবে। বাট বাবা মা যদি এসব বিষয়ে জানে, আমি তাদের কি জবাব দেব? না, বুঝেছি, এই ছেলে আমায় কখনোই শান্তি মতো থাকতে দেবে না। নিশা এইসব ভাবছিল আর ফারহান এদিক দিয়ে হ্যালো হ্যালো করে যাচ্ছে। নিশার কোনো হুঁশ নেই। ফারহান এবার রেগে গিয়ে চিল্লিয়ে বলে। ওই বয়রা! ফারহানের চিল্লানিতে নিশার ধ্যান ভাঙে এবং নিমিষেই রেগে বলে, কি বললেন? আমি বয়রা? আপনি বয়রা, আপনার 14 গোষ্ঠী বয়রা, শালা হনুমান। শুরু হলো আবার ঝগড়া। নিশার নিচ থেকে ডাক পড়তেই কল কেটে নিচে চলে আসে। নিচে এসে তো দেখে সব এলাহি কাণ্ড। পুরো ডাইনিং টেবিল জুড়ে নিশার ফেভারিট ডিশ, চিকেন ফ্রাই, ভেজিটেবল রাইস, বিফ কাবাব, তান্দুরি চিকেন, গরুর কালাফুনা, চিকেন শর্মা, চিংড়ি ভাজা, ইলিশ ভাজা, সেমাই, পায়েস, আরও কয়েক ধরনের আইটেম। নিশার তো খাবার দেখে পেটের মধ্যে ইঁদুর রেশ লাগিয়েছে। কোনো রকম কিছু না বলে ছুটে গিয়ে এক চেয়ারে বসে পড়ল। তা দেখে মাইশা রহমান বলে, আরে মেয়ের কাণ্ড দেখো, এভাবে কেউ দৌড়ে বসে? বলি, তুই কি এখনো ছোট বাচ্চা? আর খাবার তো কেউ চুরি করে নিয়ে যাচ্ছে না। যা সুগন্ধ বেরিয়েছে, মানুষ ডাকাতি করে যদি খাবার নিয়ে যায়। ইস, আগে দাও তো, খুব জোর ক্ষুধা পেয়েছে। বলেই এক প্লেটে সব আইটেম অল্প অল্প করে নিল আর বাঘিনীর মতো খেতে থাকে। নিশার খাবার দেখে নাহিদ রহমান হেসে বলে, আস্তে ধীরে খা, আমার গলা আটকাতে পারে। চিন্তা করো না বাবাই, কিচ্ছু হবে না, শান্তি মতো খেতে দাও তো। তারপর নিশার জোড়াজোড়িতে নিশার মা এবং খালামণি উভয়ই খেতে বসলো। নিশা বেশ এনজয় করছে নিজের পরিবার নিয়ে। এত এত মানুষের মাঝে ফারহানের কথা নিশা একদম ভুলে গেছে। বিকেলে সবাই বেরোলে ঈদের শপিং করতে। আনিলার ফ্যামিলিও গেল। নিশা শপিং করছে এমন সময় দেখে ইয়াশার ফোন। ইয়াশা রিসিভ করেই খুব মিষ্টি করে সালাম দেয় ইয়াশাকে। ইয়াশা সালামের উত্তর দিয়ে বলে, কেমন আছিস মা? এই তো ভালো, তুমি কেমন আছো আন্টি? আমিও ভালো। তা কি করছিস? শুনলাম তুই নাকি চাঁদপুরে গিয়েছিস। হ্যাঁ, আজই আসলাম, ঈদ করেই ঢাকা যাব। ও আচ্ছা। এভাবে দুজনে কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। এভাবেই শপিং ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসে। পরদিন সকালে নিশা বায়না ধরে সে তার বাবার সাথে গরু কিনতে যাবে, কিন্তু নিহাত রহমানের এক কথা, সেখানে মেয়েদের যাওয়া ঠিক না। তাই নিশা আর যেতে পারে না। রুমের মধ্যে গাল ফুলিয়ে বসে আছে। না ভাই, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আর কখনো ওসব করার চেষ্টা করব না। ফারহানের কানে যেন কোনো কথাই ঢুকছে না। তার চোখের সামনে আজ থেকে 2 বছর আগের ঘটনা বারবার ভেসে উঠছে। এই ছেলেটার জন্য ফারহান তার প্রিয় ছোট পরীকে হারিয়েছে। কি করে সহ্য করবে এসব? না, সে কিছুতেই সহ্য করতে পারবে না। সকল নাটের গুরুকে যে ফারহান চাঁদপুরেই পাবে, সেটা তো কখনো ভাবতে পারেনি। আজ তার দিন শেষ। ফারহান গানটাকে ছেলেটার কপাল বরাবর রাখলো এবং ছেলেটা আকুতি মিনতি করছে যেন তাকে ছেড়ে দেয়। ছেলেটাকে ফারহানের 2 জন লোক ধরে রেখেছে। ফারহান রাগে ক্ষোভে ছেলেটার কপাল বরাবর কয়েকটা গুলি চালিয়ে দেয়। গুলিতে ছেলেটার মুখ পুরো থ্যাপলা হয়ে যায়। তবুও ফারহান গুলি ওরা বন্ধ করছে না, একটার পর একটা করেই যাচ্ছে। উপরের রাগের থেকে তার ভেতরের কষ্ট যে 1000 গুণ, সেটা চাইলেও সে মুছে ফেলতে পারবে না। ফারহানের 2 চোখ বেয়ে শুধু নোনা জল পড়েই যাচ্ছে। চোখগুলো তার ভয়ঙ্কর লাল, চুলগুলো এলোমেলো। হঠাৎ ফারহানের চিৎকার শুনলো, তাও খুব চেনা। পেছন ফিরে দেখে নিশা। নিশা ঘাবড়ে ফারহানের দিকে তাকিয়ে আছে। ফারহানের রাগ নিমিষেই উধাও হয়ে গেল আর চেহারায় স্পষ্ট ভয় ফুটে উঠল। এর মানে কি নিশা ফারহানের আসল রূপ জেনে গেল? এখন ফারহান কি করে পারবে নিশার ঘৃণা সহ্য করতে? নিশা কি আদৌ ফারহানকে মেনে নেবে নাকি সারা জীবনের মতো? না, এ হতে পারে না। ভাবতে গিয়ে ফারহানের দম চলে যাচ্ছে। ফারহান নিশার দিকে 1 পা এগোতেই নিশা চিৎকার করে বলে, না, একদম এগোবেন না আপনি। নিশা, আপনি কোনো কথা বলবেন না। আপনি একজন খুনি, আপনি একজন নিরপরাধ মানুষকে খুন করেছেন।
শাট আপ। নিরপরাধ কাকে বলছো তুমি? ও নিজেই একটা খুনি। ও আমার বোনকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমার প্রিয় জিনিসটাকে কেড়ে নিয়েছে। নিশা অবাক হয়ে ফারানের দিকে তাকালো। নিশার জানা মতে ফারানের কোনো বোন নেই, তাহলে ফারান কোন বোনের কথা বলছে? আপনার তো কোনো বোন। হ্যাঁ, আমার বোন ছিল। বলেই ফারান চুপ হয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে থাকে। নিশা ফারানকে এই প্রথম কাঁদতে দেখছে। একটা ছেলের মাঝে কতটা কষ্ট জমে থাকলে সে কাঁদে, তা নিশা নিজেও পরিমাপ করতে পারছে না। ফারান নাক টেনে আবার বলা শুরু করে, আমার যখন 7 বছর বয়স ছিল, তখন আল্লাহ আমাদের একটা ছোট্ট পরী উপহার দিয়েছিল। জানো না, পুতুলের মতো সেই মেয়েটাকে নার্স হাসি মুখে আমার কোলেই প্রথমে দিয়েছিল। নিজ হাতে তাকে কোলে নিয়েছিলাম। সেদিন আমার মতো খুশি হয়তো কেউ ছিল না। এরপর থেকে সব সময় তাকে নিজের কাছে রেখেছি। আমার ছোট্ট পরীটার নাম আমার সাথে মিলিয়ে রাখছিলাম ফিহা। ছোট থেকে তাকে খুব আদর যত্নে বড় করেছি। নিজের এই আঙ্গুলটা ধরে তাকে হাঁটা শিখিয়েছি। জানো, আমার ফিহা পরীটা সর্বপ্রথম দাদা মুখ দিয়ে উচ্চারণ করেছে। বিশ্বাস করো, সেদিন আমার খুশি বোঝানোর মতো ছিল না। ছোট থেকে বেশ আমি ওকে স্কুলে দিয়ে দিয়ে আসতাম। দুই ভাই বোনের ভালোবাসার গভীরতাটা অনেক ছিল। না চাইতেও দুজন দুজনের কষ্ট চাওয়া পাওয়া বুঝতে পারতাম। এভাবে বেশ হাসি খুশি দিনই কাটাচ্ছিলাম আমার বোনটাকে নিয়ে। কিন্তু একদিন বলেই ফারান থামলো। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার বলা শুরু করে, সেদিন ছিল আমার বোনের নতুন বায়না, তাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। কিন্তু সেদিন আমার ব্যস্ততা এত পরিমাণে ছিল যে তাকে না করে দেই এবং বলি পরের দিন যাব। কিন্তু সে এতই জোর করেছিল, যার জন্য সব থেকে কাছের বান্ধবী ইরা আমার কাজিনোকে খবর দেয় যেন ফিহার সাথে ঘুরতে বের হয়। হয়তো সেই সিদ্ধান্তই আমার সবচেয়ে বড় ভুল ছিল। ইরা পাশে আসতে পারবে না বলে ফিহা একাই চলে যায় তার সাথে দেখা করতে। সেটা ছিল নীরব জায়গা, তেমন কারা আসা যাওয়া নেই। আমার বোনটা যেন বড্ড অবুঝ ছিল। চারপাশের খারাপ প্রভাবের সম্পর্কে তার ধারণা ছিল না। সেদিন কিছু ছেলে তাকে একা পেয়ে বলেই ফারান কান্নার বেগ বাড়িয়ে দিল। এদিকে নিশার চোখ বেয়েও পানি অঝরে পড়তে থাকে। সত্যি, একটা মেয়ের সুরক্ষা কেউই দিতে পারে না। এই নরপশুগুলো ফুলে যায়, সেও কোনো মেয়ের গর্ভ থেকে এসেছে। আর সেই নারী জাতি কাউকে এইভাবে, ছি, ধিক্কার জানায় এই নরপশুদের। ফারান ডান হাতের উল্টো দিক থেকে চোখ মুছে আবার বলা শুরু করে, যে বোনটাকে প্রথম নিজের হাতে নিয়েছি, সেই বোনটার প্রাণহীন দেহটাকে কবরের নিচেই শুয়েছি। ওরা এমন কেন বলতে পারো? আমার বোনটার কি দোষ করেছিল যার কারণে আমার বোনটাকে এভাবে আমার থেকে কেড়ে নিল? এদের কেউই আমার বোনটাকে এক মুহূর্তের জন্য রেহাই দিল না। আমার বোনের আর্তনাদ এরা একবারের জন্যও শুনল না। শুধু নিজেদের লালসার জন্য আমার ফুলের মতো বোনটাকে শেষ করেছিল। আবার কিছুক্ষণ থেমে চোখগুলো রক্তবর্ণ করে বলে, সেদিনই আমার বোনকে ধরে প্রতিজ্ঞা করেছিলাম সব কটাকে নিজের হাতে শেষ করব। দেশের কোনো রেপিস্টকেই মন খুলে হাসতে দেব না। সেই থেকে হয়ে যায় একজন রেপিস্ট কিলার। সবার আড়ালে থেকে শুরু করি আমার এই খুন খারাপে। প্রথমে শুরু করি আমার বোনের রেপিস্টদের দিয়ে, কিন্তু একজনকে খুঁজে পাইনি। পুলিশদের খবর দিলেন না কেন? ফারান তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলে, এই আইন নামক শব্দটা আমি বরাবরই খুব হেট করি জানো। তুমিই বলো নিশা, যদি ওদের নামে পুলিশদের কাছে কমপ্লেন করতামও, তারা কি করতো? হয়তো 2-3 মাস জেলে রেখে ছেড়ে দিত। তারপর তারপর তো বুক ফুলিয়ে ঘোরাঘুরি করতো এই সমাজে। তা কি আমার বোনের সাথে হওয়া অন্যায় এত সহজে ঘুচে যেত? কখনোই না। তাই তো সবার আড়ালে এসব করতাম। কিন্তু পুলিশরা আমার উপর সন্দেহ করত, কারণ আমার বোনের প্রতি ভালোবাসা সম্পর্কে সবাই অবগত ছিল। তাই পুলিশ আমার দিকে কয়েকবার আঙ্গুল তুলেছিল। ইনফ্যাক্ট আমার পেছনে গোয়েন্দাও লাগিয়ে দিয়েছিল। তাই তাদের নজর এড়াতে বাধ্য হই এত এত রিলেশন করা মেয়েদের ধারে কাছে থাকার। কিন্তু কোনোটাই ইচ্ছা করে করতাম না। সেদিন তুমি আমায় যেভাবে শপিং মলে দেখেছিলে, সেটা ছিল আমার সাজানো প্ল্যান। আমি জাস্ট ড্রামা করছিলাম। এমন সময় তুমি চলে এসেছিলে, আর দূর থেকে সবটাই ওইসব গোয়েন্দারা দেখেছিল। এভাবে আরো 1 সপ্তাহ আমাকে এমন মেয়েদের প্রতি ক্লোজ দেখে
পুলিশরা আমার উপর থেকে সন্দেহটা নামিয়ে ফেলে। সেই খবর জানতেই আমি আবার আগের মতো হয়ে যাই, মেয়েদের সাথে মিশি না, ইনফ্যাক্ট তাকাইও না। তখন তুমি এলে আমার জীবনে। প্রথমে তোমায় নিয়ে সিরিয়াস না হলেও কেন যেন চোখ বুঝলেই তোমার চেহারা চোখের সামনে ভেসে উঠত। আমি জানো অনেকটা বদমেজাজি হয়ে গেছিলাম। যে আজ পর্যন্ত ড্রিঙ্ক স্মোকিং করতো না, সেই সবও যেন আমার পাশে থাকার বন্ধু হয়ে গিয়েছে। দিনরা শুধু এগুলোই খেতাম। বেশিরভাগ সময় ক্লাবেই সময় পার করে দিতাম। কিছুতেই আমি শান্ত হতে পারিনি। বোনের প্রতিটা স্মৃতি আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। মাঝে মধ্যে নিজেও খুব করে চাইতাম সেই না ফেরার দেশের বাসিন্দা হতে, কিন্তু বাবা মার দিকে তাকিয়ে নেগেটিভ কিছু মাথায় আনলাম না। এদিক থেকে আমার খুন খারাপই তো চলেই সবার আড়ালে। প্রায় মাসখানেক পর স্বাভাবিক হই মা বাবার মুখের দিকে তাকিয়ে। আমি তাদের কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম তারা কি অবস্থায় আছে। পরে তাদের সামলাই স্বাভাবিক ব্যবহার শুরু করি, তারাও স্বাভাবিক এবং খুশি হয় এই ভেবে যে আমি সব ভুলে গেছি। আসলে কি সব ভোলা এত সহজ? 2 বছর এভাবেই কেটে গেছে। তারপর তোমার সাথে দেখা, তোমার সাথে কথা বলে আমি আবার নতুন করে হাসতে শিখেছি, নতুন করে বাঁচতে শিখেছি। আমার সবটা জুড়ে শুধু তুমিই আছো। বিশ্বাস করো, তুমি আমার বিয়ে করা বউ ভাবলেই মনের মধ্যে এক শান্তির অনুভূতি আসে। তোমার মতো ভালোবাসার মানুষ পেয়ে সত্যি আমি অনেক খুশি। তোমার ছাড়া আমার সব কিছুই অচল। তাই প্লিজ আমার থেকে দূরে সরে যেও না। তোমার চোখে নিজের প্রতি ঘৃণা দেখলে আমি মরে যাব। নিশা সেই মুহূর্তে ফারানকে এসে জড়িয়ে ধরল। খবরদার, মরার কথা একদম বলবেন না, বললে আমি তোমায় খুন করে দেব। নিশার এমন কাণ্ডে প্রথমে অবাক হলেও পরে পুরো হতভম্ব হয়ে গেল। নিশার জীবনের এই প্রথম তাকে তুমি করে বলেছে। ফারান যেন আকাশের 4টা হাতে পেল। এই তুমি কি বললা? কি বললাম? তুমি করে বললা যে। তোকে বলা বন্ধ করে দিব নাকি? এই না না, আমি কিছু বলেছি নাকি? নিশা মুস্কি এসে ফারানের দিকে তাকালো। ফারান মুখ গোমড়া করে নিশার দিকে তাকালো এবং বলে, আমাকে খুব ঘৃণা করো তুমি, তাই না? আমার চোখ দেখে কি বোঝা যাচ্ছে? ফারান নিশার চোখে চোখ রাখে। নিশার চোখে যথেষ্ট কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা ফুটে উঠেছে। ফারান অবাকে তাকায়। নিশা হেসে ফারানের ডান গালে হাত রেখে বলে, আজ থেকে তোমার প্রতি শ্রদ্ধা এবং সম্মান দুটো আরো দ্বিগুণ বেড়ে গেল। তোমার কাছে অনেক সুযোগ ছিল আমার সাথে নেগেটিভ কিছু করার, আমার দিকে কুনজর দেওয়ার, কিন্তু তুমি একবারের জন্য আমায় বাজেভাবে টাচ করনি, এমনকি তোমার বউ হওয়া সত্ত্বেও। তার উপর বাইরে তুমি এভাবে মেয়েদের হয়ে এসব জানোয়ারগুলোকে শেষ করে দিচ্ছ। জানো, আমি প্রথম থেকেই রেপিস্ট সাইকো কিলারের ফ্যান ছিলাম। খুব করে চাইতাম যেন তাকে একবার দেখি আর একটা সালাম দেই, কিন্তু আল্লাহর কেমন কুদরত দেখো, সেই কিলারই আমার লাভিং হাজব্যান্ড। তোমার মতো একজন মানুষ আমাদের দেশে দেখে ওগুলো এখনো মেয়েদের দিকে তাকাতেও ভয় করে। আগেই দেশে চলতো র্যাপের প্রতিযোগিতা, আর এখন খুঁজেই পাওয়া যায় না। সত্যি তোমায় নিয়ে গর্বিত আমার মতো হাজারো মেয়েরা, তবে আমি এতগুলো বেশি গর্বিত। ফারান খুশিতে নিশার কপালে একটা চুমু দিয়ে নিশার কপালের সাথে নিজের কপাল ঠেকালো এবং দুজনেই চোখ বন্ধ করে একে অপরের নিঃশ্বাস গুনতে লাগলো চুপচাপ। এই যেন এক সুখের অনুভূতি। নীরবতা ভেঙে একই রকম ভাবে ফারান বলে, ভালোবাসো? কতটা? কোনো পরিমাণ নেই। আসছি বলেই ফোন কেটে দিল। ফারানের বাবা ফিয়াদ চৌধুরী বিজনেসম্যানের কাজে বছরের বেশিরভাগ সময় ফরেন কান্ট্রিতে থাকে। দেশের কোম্পানি ফিয়াদ চৌধুরীর একজন বিশ্বস্ত বন্ধু দেখাশোনা করেন। আজ হঠাৎ দেশে আসাটা ফারানের কেমন রহস্যময় লাগছে, তবুও এখন চাঁদপুর যেতে পারবে না সেটা ফারান বেশ ভালোই বুঝেছে। ফারানের এমন গোমরা মুখ দেখে আদ্র বলে, কিরে ওভাবেই দাঁড়িয়ে থাকবি নাকি? গাড়িতে উঠ, যাবি না? না, যাওয়া ক্যান্সেল, এয়ারপোর্টের দিকে চলো। হোয়াট? এই টাইমে এয়ারপোর্টে কেন? বাবা আসছে, মা যেতে বলেছে।
বলেই ফারহান ড্রাইভিং সিটে বসে মুখ গোমড়া করে গাড়ি স্টার্ট দিল এবং ফারহানের বাগান বাড়ি থেকে বেরিয়ে আসলো। এয়ারপোর্টে প্রায় 50 মিনিটেই পৌঁছে যায়। তারপর ভেতরে গিয়ে দেখে ইয়াশা দাঁড়িয়ে ফোনে কথা বলছে এক কোণে বসে। ফারহান ইয়াশার কাছে গেল এবং আদ্র আদন পিছে পিছে। ইয়াশা ফারহানকে দেখতেই ফোন কেটে দিল। ও এসেছিস বাবা, আদ্র আদনও তো দেখি এসেছে। তা বাবারা কেমন আছো? জি আন্টি, ভালো। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি, ইটস নট ফেয়ার। আঙ্কেল আসছে, আমাদের জানালেন না কেন? আরে এত জলদি ফ্লাইট ধরেছে যে সবাইকে বলার সময় বা সুযোগ হয়ে ওঠেনি। তবে তোমরা এসে বেশ ভালো করেছো। তুমি বললো কি না বললো কি, আমরা এসে সবসময় ভাগ বসাবো। আদ্রের কথায় ইয়াশা হাসলো। সময় মতো সকল ফর্মালিটি কমপ্লিট করে নিয়াজ চৌধুরী বাইরে আসে। ফারহান এতদিন পর বাবাকে দেখে গিয়ে জড়িয়ে ধরলো। এরপর সবাই টুকটাক কথা বলে গাড়িতে গিয়ে বসে। নিয়াজ চৌধুরী এবং ইয়াশা চৌধুরী একসাথে এক গাড়িতে বসে এবং দ্বিতীয় গাড়িতে ফারহানরা ওঠে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ফারহানের মা বাবা গাড়ি বাসার দিকে না যেয়ে অন্যদিকে যাচ্ছে। তা দেখে ফারহান নিয়াজ চৌধুরীকে কল দিয়ে বলে, বাবা তোমরা ওইদিকে কই যাচ্ছ? ড্রাইভার কোন দিকে নিয়ে যাচ্ছে? নিয়াজ চৌধুরী বলল, তোর মায়ের থেকেই জিজ্ঞেস করে নে। এই বলে নিয়াজ চৌধুরী ইয়াশাকে ফোন ধরিয়ে দিল। আমরা এই মুহূর্তে চাঁদপুর যাচ্ছি। চাঁদপুর মানে? তোর মাইশানটির কথা মনে আছে? হ্যাঁ, কিন্তু বাবাকে নিয়ে ডাইরেক্ট তাদের বাসায় কেন? কারণ আছে দেখেই তো যাচ্ছি নাকি। চুপচাপ চল, কোনো রকম বাহানা দিবি না। আমরা ঈদ সেখানেই করব। ফারহান যেন মেঘ না চাইতে জল পেয়ে গেল। সাথে সাথে ওকে বলে কল কেটে দেয়। প্রায় 5 ঘন্টার লম্বা জার্নিতে ফারহানরা চাঁদপুর পৌঁছে গেল। ফারহান চাঁদপুরে পৌঁছে ফারহান তার বাবা মাকে কিছু বাহানা দিয়ে নিশার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু কেউ যেতে দেয়নি। জোর করে মাইশাদের বাসায় নিয়ে আসছে। ফারহান মুখ গোমড়া করে মাইশা রহমানদের বাসায় ফিরল। ইয়াশাকে দেখে মাইশা ছুটে গিয়ে জড়িয়ে ধরে। যতই হোক দুই বেস্ট ফ্রেন্ড বলে কথা। তারপর অতি সম্মানে বাসায় আনা হলো। ফারহানের বিরক্তি লাগলেও কিছু করার নেই। অনেকক্ষণ ভাব বিনিময় করার পর ইয়াশা বলে ওঠে, আমাদের মেয়ে কোথায়? দেখছি না যে তাকে। ওকে এক্ষুনি নিয়ে আসছি। বলেই মাইশা উপরে চলে গেল। ফারহানের সব বিরক্তি লাগছিল, কিন্তু সিঁড়ির দিকে তাকিয়ে একদম শকড খেয়ে গেল। নিশা নামছে, তাও শাড়ি পরে। নিশাকে এই প্রথম ফারহান শাড়িতে দেখলো। ফারহান একদম হা হয়ে গেল। আর সবচেয়ে বড় প্রশ্ন, নিশা মাইশা রহমানের বাসায় কি করছে? নিশা নিচের দিকে তাকিয়ে নিচে নেমে আসছে। নিশা সোফার সামনে আসতেই ইয়াশা বলে ওঠে, নিশা, মা কেমন আছো? ফারহান তার মায়ের দিকে অবাক চোখে তাকালো। এর মানে কি ইয়াশা আগে থেকেই নিশাকে চিনতো? এসব নানান চিন্তা ফারহানের মাথায় ঘুরপাক খাচ্ছে। শুধু যে ফারহানই অবাক হচ্ছে তা নয়, আদ্র আদনের একই অবস্থা। নিশা মাথা উঁচু করে ইয়াশার দিকে তাকায়। পাশে ফারহানকে দেখে নিশা অবাক হয়ে তাকালো এবং বলে, আপনি তুমি আপনি আমার বাসায় কি করেন? তুমি এই বাসায় কি করো? আমার বাড়িতে আমি থাকবো না তো কি ভূতে থাকবে নাকি? আজই প্রশ্ন করেন তো। সকলে নিশা আর ফারহানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই এই থামো তোমরা। নিশা, ফারহান, তোরা কি দুজন দুজনকে চিনিস? এক সেকেন্ড আন্টি, উনি কি আপনার ছেলে? হ্যাঁ, এই আমার একমাত্র ছেলে ফারহান চৌধুরী। কিন্তু তোরা দুজন দুজনকে চিনিস কি করে? আর ঝগড়াই বা কেন করছিস? আন্টি, নিশাকে শুধু ফারহান নয়, আমরাও চিনি সে প্রথম দিন থেকে। মানে? ও আমাদের ভার্সিটিতেই পড়ে, সেই থেকে ওকে চিনি। তোমার ছেলে আর নিশা সারা জীবন ঝগড়াই করে এসেছে। এত ঝগড়া করিস কেন তোরা? আমি করি না, তোমার ছেলেই সব সময় ঝগড়া করে। এই মেয়ে, মিথ্যা কেন বলো? তুমি তো... নিশা চুপ কর, একটা কথাও বলবি না। যাক, তোরা যেহেতু আগে থেকেই দুজন দুজনকে চিনিস, তাহলে আশা করছি বিয়ে তার কোনো সমস্যাই হবে না। বিয়ে মানে?
নিশা, আমরা দুই বান্ধবী মিলে ঠিক করেছি যে তোমার আর ফারহানের বিয়ে দিব। ফারহান এটা শুনে খুশিতে কি করবে কিছুই বুঝতে পারলো না। তবে নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করছে ফারহান। ফারহান পারে না সবার সামনে নেচে দেয়। নিশা কোনো রকম রিয়াক্ট করলো না, কারণ বিয়ে তো আগেই হয়ে গিয়েছে। তাহলে এখন আর এসে হাজির। তবে একটা কথা, তোরা আসার 1 ঘন্টা আগে আমি এখানে এসেছি। সে যাই হোক, ভালো করেছিস এসেছিস। এখন আমি যাই, আমার নতুন বৌমাকে তো বরণ করতে হবে নাকি? বলেই ইয়াশা চলে গেল, সাথে ফারহানের ফুপি খালামণিরাও গেল। আফিয়ার এক্সাম দেখে আসতে পারেনি, তবে কালকের বৌভাতে আসবে বলে কথা দিয়েছে ফারহানের ফুপি। নিশা এতক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে সবার কথা শুনেছে। নিয়া চৌধুরী এবং আদ্ররা ভেতরে চলে আসতেই ফারহান গিয়ে আবার নিশার পাশে এসে দাঁড়ালো। নিশা ফিস ফিস করে ফারহানকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই লোকটা কে? আমার চাচাতো ভাই পলক, অস্ট্রেলিয়াতে চাচ্চু সহ থাকে। ও আচ্ছা। এরপর ইয়াশা অতি যত্নে ফারহান নিশার বরণ করে বাড়িতে প্রবেশ করালো। নিশাকে ইয়াশা বলল যেন নিশাকে ফ্রেশ হয়ে আসে। নিশা ফারহানের কথা মতোই ফারহানের সাথে ফারহানের রুমে গেল। এটা সেই দিনের রুম যেদিন নিশা এসে অন্ধকার দেখেছিল। নিশা এবার বুঝলো এত ঠান্ডা অন্ধকারে কে ঘুমায়। নিশা কোমরে হাত দিয়ে বলে, হেই, আপনি এমন জমের মতো ঠান্ডায় ভূতের রুমের মতো অন্ধকার রুমে ঘুমান কেমনে? কই, অন্ধকার রুমে তো বেশ আলোই আছে। আর ঠান্ডা কই পাও তুমি? আরে এখনকার কথা বলিনি, আপনি যখন ঘুমান তখন এত এসি বাড়িয়ে আর রুম অন্ধকার করে ঘুমান কেন? তুমি কি করে জানলে আমি ওভাবে ঘুমাই? আমি একবার এসেছিলাম আপনার বাসায়। কি? কবে? কখন? কেমনে? আপনার মায়ের থেকে জিজ্ঞেস করে নিন। এখন আমার প্রশ্নের উত্তর দেন। আসলে অন্ধকার হলে আমার ভালো ঘুম পায়, আর যদি খেলে এসে ঘুমাই তখন এসি বাড়িয়ে দেই। ও আচ্ছা। বলেই নিশা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারাদিন বেশ মজাতেই কাটলো দুজনের। বিকেলের দিকে ফারহান পলকের সাথে বেরিয়েছিল। দুইজন দুইজনকে পেয়ে যেন আর কিছু চেনে না। ফারহান পলকের সাথে সন্ধ্যার দিকে ফেরে। নিশা ফারহানের অপেক্ষা করেছিল। অমনি ফারহানের কাজিনগুলো নিশাকে অন্য রুমে নিয়ে সাজাতে লাগলো। প্রায় 1 ঘন্টা সাজানোর পর নিশাকে নিয়ে উপরে ফারহানের রুমে নিয়ে আসে। পুরো রুম ফুলের মোহ সুগন্ধে ভরে আছে। ফারহানের বোনগুলো নিশাকে বেডে বসিয়ে কিছুক্ষণ টিটকারি মেরে চলে গেল। নিশার হঠাৎ কেমন অস্বস্তি ফিল হতে লাগে। অস্বস্তিতে ঘেমে একাকার। যে কোনো মেয়েরই বাসরাত নিয়ে অনেক স্বপ্ন থাকে, নিশার মধ্যেও এর ব্যতিক্রম নেই। রাত 12টা বাজতে চললো, এখনো ফারহানের আসার খবর নেই। নিশা বারবার ঘড়ি দেখছে, তো আবার দরজার দিকে তাকাচ্ছে। আচ্ছা, আমি কি দরজা খুলে গিয়ে দেখবো উনি কোথায়? যাওয়াটা কি ঠিক হবে? না থাক, আরো কিছুক্ষণ অপেক্ষা করি। যদি না আসে চুপে চুপে বেরিয়ে দেখব। কিন্তু এরকম একটা দিনে চুপে চুপে বেরিয়ে যাওয়া কি ঠিক হবে? ধুর, এতক্ষণ কোথায় গিয়ে আছেন উনি? আমার জন্য কি একদমই তার চিন্তা হচ্ছে না যে আমি তার জন্য অপেক্ষা করছি? নিশার ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ পেল। দরজার দিকে তাকাতেই নিশা দেখলো ফারহান রুমে ঢুকছে। নিশা বিছানা থেকে নেমে ফারহানের সামনে গেল এবং যেই তাকে সালাম করতে যাবে অমনি ফারহান নিশার গালে খুব জোরে চড় বসিয়ে দিল। নিশা তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। গালে হাত দিয়ে তারপর ছলছল দৃষ্টিতে ফারহানের দিকে তাকালো। ফারহান নিশাকে মারবে, তাও এমন একটা দিনে নিশা কখনো ভাবতেও পারেনি। রাত 2টা 5 মিনিট। এলোমেলো শাড়ি নিয়ে গুটিসুটি হয়ে রুমের এক কর্নারে নিশা নিঃশব্দে চোখে জল ফেলছে। সবকিছু যেন তার কুয়াশার ন্যায় ধোঁয়াশা লাগছে। প্রথম থেকে সবটা ভাবছে আর কিছু হিসাব মেলানোর চেষ্টা করছে। ফারহানের হঠাৎ কি হলো ভেবেই ঘন্টাখানেক আগের কথা মনে করতে থাকে। ফারহান চড় মারাতে নিশা গালে হাত দিয়ে ফারহানের দিকে ছলছল দৃষ্টিতে তাকালো। ফারহানের চোখে মুখে রাগ ক্ষোভ স্পষ্ট দেখতে পাচ্ছে। নিশা কাঁপা কাঁপা গলায় বলে, আপনি? নিশাকে আর কিছু বলতে না দিয়ে ফারহান নিশার টান হাত ধরে টেনে উঠালো। তারপর নিশার 2 বাহু জোরে চেপে ধরলো। নিশা ব্যথায় যেন তার হাত দুটো অবশ অবশ লাগে। ফারহান চিল্লিয়ে বলে,
শাট আপ! আর একটা কথাও বলবি না তুই। নিজেকে কি মনে করিস? রূপ দেখিয়ে আমাকে বশ করে ফেলবি? সিরিয়াসলি? তোর মতো মেয়েদের কখনো এই ফারহান চৌধুরী প্রশ্রয় দেয়নি, অ্যান্ড দিবেও না। তোরা শুধু চিনিস টাকা আর রূপ দেখিয়ে ছেলেদের বশ করতে। তোকে আমি বরাবরই ঘৃণা করি এবং সারা জীবন করব। আই জাস্ট হেট ইউ। আমার সামনে আসবি না। বলেই নিশাকে ধাক্কা দিয়ে ফারহান রুম থেকে হন হন করে চলে গেল। নিশার কানে শুধু ফারহানের কথাগুলোই বারবার রিপিট হচ্ছে। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ফারহান নামক মানুষটাকে নিশা সবসময় নিজের চেয়ে বেশি বিশ্বাস ভরসা করে এসেছে, কিন্তু তার মাঝে নিজের জন্য এতটা ঘৃণা খুঁজে পাবে নিশা কখনো কল্পনাও করেনি। কি দোষ তার? সে তো কিছুই করেনি যেটাই ফারহান কষ্ট পাবে। তার মানে কি ফারহান নামে মাত্র বিয়ে করেছে? ভেবেই নিশা কোনায় বসে ফুপিয়ে কাঁদতে থাকে। বর্তমান না, ফারহান এমন করতে পারে না। নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে। এতদিন ধরে তাকে চিনি, কখনো এসব রাগ হিংস্রতা তার মাঝে ফুটে ওঠেনি। আর সেদিন আমাকে হারানোর ভয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদেছে। ওই দৃশ্য কি করে অবিশ্বাস করি? না, আমায় হারলে চলবে না। সকল প্রশ্নের উত্তর আমায় খুঁজে বের করতে হবে। এসব ভাবতে ভাবতে নিশা সেইভাবেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করলো নিশা। অবাক হয়ে চারিদিকে তাকালো। না, রুমের ফারহানকে দেখতে পায়নি। আমাকে বিছানায় কে আনলো? যতদূর মনে আছে আমি কর্নারে বসে ঘুমিয়ে গেছিলাম। তাহলে নিশার ভাবনার ছেদ ঘটিয়ে ফারহান হাসি মুখে এক কাপ কফি নিয়ে রুমে ঢোকে। নিশাকে উঠে বসতে দেখে ফারহান মুচকি হেসে বলে। গুড মর্নিং বৌজান। ফারহানের কণ্ঠে চমকে উঠে মাথা তুলে তাকায় নিশা। চমকের চেয়েও বড় চমক হলো কাল এত কিছু হওয়ার পরেও ফারহান কি করে এমন নর্মাল বিহেভস করছে। নিশাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ফারহান ভ্রু কুঁচকিয়ে বলে। কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি এই নতুন দেখলে নাকি? নিশা ধ্যান ভাঙতে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে। আপনি এখানে? এমা, এটা আবার কেমন কথা? আমার রুমে আমার বউয়ের কাছে আমি থাকবো না তো কে থাকবে শুনি? নিশা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখনো 6টা বাজেনি। নিশা বলে। না মানে, এত ভোরে কফি আনলেন কোত্থেকে? আমার জানা মতে এখন সবাই ঘুমোচ্ছেন। কেন, আমি নিজে বানিয়ে খেতে পারি না? সারা রাত জেগেছিলাম ম্যাডাম, একটু তো রিল্যাক্স নিতেই হয়। ফারহানের চোখে ভালোভাবে তাকালো। না, কাল রাতের মতো সেই ঘৃণাটা নিশা খুঁজে পাচ্ছে না। রহস্য কি এসবের? আর ফারহান সারা রাত জেগে ছিলই বা কেন? জেগে কেন ছিলেন? আপনার জন্য। মানে? বারে, আমায় রেখেই তুমি ঘুমিয়ে পড়েছো? এটা কি ঠিক বলো? রুমে এসে দেখি আপনি কি সুন্দর ঘুমোচ্ছেন, তাও ওই কর্নারে। আমি তো বিছানায় নিয়ে আসলাম, আর আমার ঘুমন্ত পরীটাকে দেখতে দেখতেই সন্ন্যাসীর মতো রাত পার করেছি। বাই দ্য ওয়ে, এত দামি বেড থাকতে তুমি ওই কর্নারে কেন ঘুমালে? ফারহানের কথায় নিশা অবাক না হয়ে পারে না। গত রাতে ফারহান এবং এখনকার ফারহানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। নিশা আবার প্রশ্ন করে বসে। আপনি কাল রাতে কখন এসেছেন? আই থিঙ্ক প্রায় 3টা বাজে। তখন ছাদে বসেছিলাম, সময় কিভাবে দৌড়ালো নিজেই তো বুঝতে পারছিলাম না। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কফিটা খেয়ে নাও তো, আমি এখন ঘুমাবো। এইরা বললেন কফি আপনার জন্য? হ্যাঁ, কিন্তু এখন আর পসিবল না। মনে হচ্ছে না ঘুমিয়ে থাকতে পারবো না। তুমি খেয়ে নাও, নইলে পরিশ্রম সব চাঁদে যাবে। ফারহানের শেষ কথায় নিশা ফিক করে হেসে দেয়। তারপর মাথা নাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নেয়। নিশা খেতেই ফারহান বিছানায় ধপ করে শুয়ে পড়ে। নিশা বেডশিটটা বরং যত্নে ফারহানের গায়ে জড়িয়ে দেয়। তারপর যেই নিশা উঠতে যাবে অমনি ফারহান নিশার হাত ধরে নিশাকে আবার আগের জায়গাতেই বসতে বলে। মাথায় হাত বুলিয়ে দাও। ফারহানের এমন আবদারে নিশা না করতে পারল না। আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে থাকে। নিশার নরম হাতের ছোঁয়ায় ফারহান আরামে ঘুমিয়ে পড়ে। নিশা ফারহানের চেহারার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে রয়েছে আর ভাবছে কাল রাতের কথাগুলো। নিশার মাথায় যতই দুষ্টি বুদ্ধি থাকুক না কেন, নিশা পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে জানে।
কখন কিরকম করা উচিত এবং কার জন্য করা উচিত সবটা তার অবগত। এবং সে অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে, কখনোই আবেগের বশে কোনো কাজ করেনি, সবসময় নিজের বিবেককে প্রশ্রয় দিয়ে এসেছে। নিশা ঠান্ডা মাথায় ভাবছে, আপাতত সব চিন্তা দূরে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখে কিচেনের দিকে গেল। সেখানে দুইজন সার্ভেন্ট অলরেডি রান্নার কাজে হাত লাগিয়েছে। নিশা মুচকি এসে তাদের দিকে গেল। সার্ভেন্টগুলো নিশাকে দেখে চমকিও বলে, আরে ভাবি, আপনি এখানে এসেছেন কেন? ভাবছি আজ ব্রেকফাস্ট আমি বানাবো তাই। এ মা, না, ছি ছি, আমরা থাকতে আপনি রান্না করবেন? কর্তা জানলে আমাদের আস্ত রাখবেন না। কিছু হবে না। না ভাবি, আপনি এবারে নতুন বউ, আপনাকে কিছুতেই রান্নাঘরে রাখতে পারি না। নিশা কারো কথায় পাত্তা না দিয়ে রান্না শুরু করে দিল। অতি যত্নে সবার জন্য রান্না করলো। তারপর সার্ভেন্টদের সাহায্য নিয়ে ডাইনিং টেবিলে খাবার সাজায়। এর মাঝে ইয়াশা এসে হাজির হয় এবং টেবিলে এত সব খাবার সাজানো দেখে তার চোখ চড়ক গাছ। বিশেষ করে নিশাকে এত সকালে উঠতে দেখে তো অবাক হন। আরে আরে নিশু, তুই এসব কি করছিস? সার্ভেন্ট, সার্ভেন্ট! সার্ভেন্ট দুজন ভয়ে দৌড়ে আসে এবং কিছুটা অপরাধী কণ্ঠে বলে, ক্ষমা করবেন ম্যাম, আমরা ভাবিকে অনেকবার মানা করেছি, কিন্তু ভাবি আমাদের কথা উপেক্ষা করে সবটা করেছেন। ওরা সত্যি বলছে আম্মু, ওরা করতে দিতে চায়নি, তবুও আমি জোর করে করেছি। ওদের এতে কোনো দোষ নেই। করবার ঠিক আছে, কিন্তু তুমি তো এখন নতুন বউ, তোমাকে কাজ করা মানায় বলো? সে যাই বলো, আমি করব। আচ্ছা যা, এখন উপরে গিয়ে ফারহানকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। বলেই নিশা উপরে চলে গেল। হঠাৎ একটা রুমের পাশ কেটে যেতেই কিছু পড়ার শব্দ পেল। নিশা থেমে গিয়ে রুমটার দিকে তাকালো। দরজা কিছুটা ফেরানো দেখে নিশা আস্তে আস্তে ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে। দরজায় হাত দিতে ঠাস করে খুলে গেল। সামনে পলক দাঁড়িয়ে। দরজা খোলার শব্দে পিছু ফিরে তাকালো। নিশাকে দেখে পলক মুচকি হেসে বলে, আরে ভাবি, আপনি এ সময় কিছু কি বলবেন? নিশা কি বলবে বুঝতে পারছে না। তারপর মাথায় কিছু আসতেই মুচকি হেসে বলে, আসলে আম্মু নিচে ডাকছে নাস্তার জন্য, সেটাই বলতে আসলাম। ও আচ্ছা, আপনি যান, আমি আসছি। নিশা মাথা নাড়িয়ে যেই আসতে নেবে অমনি পলকের পায়ের কাছে কিছু জিনিসপত্র পড়ে আছে দেখলো। তাও বাচ্চাদের স্টিলের চামচ বাটি। আপনি রুম এমন আগোছালো করে রেখেছেন কেন? সার্ভেন্টরা কি আপনার রুম এসে ক্লিন করে দিয়ে যাবে? বলেই যেই নিশা চাপে অমনি পলক আমতা আমতা করে বলে, না ভাবি, সমস্যা নেই, আপনি যান, আমি নিজে ক্লিন করে নিতে পারবো। ঠিক আছে, যেন তাই হয়। বলেই নিশা মুচকি এসে ফারহানের রুমের দিকে চলে আসে। পলকের সামনে হাসি বুঝিয়ে রাখলেও এখন নিশার মনে একদম হাসি নেই। ইয়াসের কাছে শুনেছিল দুনিয়া উল্টালেও পলক কখনো নিজের রুম ক্লিন করে না। তবুও পলক মিথ্যে কথা কেন বলল বুঝতে পারল না। যতই হোক নিশা ছেলেদের বিশ্বাসী না ফারহানের বাদে। পলককে বিশ্বাস করতে চাইলেও কেন যেন পারে না, আবার না করেও উপায় নেই। এসব ভাবতে ভাবতে নিশা ফারহানকে ডাকতে রুমে আসলো। এসে দেখে ফারহান অন্যদিকে মুখ করে শার্টের বোতাম লাগাচ্ছে। নিশা মুচকি এসে পা টিপে টিপে পেছন থেকে ফারহানকে ভাও করে উঠে, কিন্তু ফারহান কোনো রেসপন্স করলো না। সেই আগের মতোই শার্টের বোতাম লাগাতে পিছি। নিশা এক প্রকার রেগেই ফারহানের কলার ধরে নিজের দিকে ঘোরালো এবং নিশা কিছু বলার আগেই ফারহান রেগে জোরে হুঙ্কার দিয়ে বলে, হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমার কলার এভাবে ধরার? একজন রাস্তার মেয়ে হয়ে, বিয়ে হয়েছে বলে মাথায় চড়ে বসেছো তুমি? কতবার বলবো, জাস্ট লিভ মি অ্যালোন, স্টুপিড! বলেই নিশাকে এক প্রকার ধাক্কা দিয়ে রুম থেকে হন হন করে চলে গেল। নিশা ছল ছল চোখে ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ হঠাৎ কেন ফারহান এমন করছে? এই তো কাছে টেনে নিচ্ছে, তো আবার দূরে ঠেলে দিচ্ছে। ফারহান আসলে কি চাইছে কি? বিকেল হয়ে গেল, ফারহান এখনো ফিরেনি। ফারহানের অপেক্ষায় নিশা এখনো কিচ্ছু খায়নি। ইয়াসা এত জোর করলো
কিন্তু কে শোনে কার কথা? আফিয়ারা সকালেই এসেছে। আফিয়ার সাথে থাকলেও নিশার মনে হাজারো প্রশ্ন। পলক বাসাতেই ছিল, কিছুক্ষণ পর পর এসে খবর নেয় ফারহান এসেছে কিনা, কিন্তু নিশা জবাবে কিছুই বলতে পারে না। ইয়াসা বিকেলে বেরিয়েছে হসপিটালে কোনো এক ইমার্জেন্সি পেশেন্ট দেখতে, আর নিয়া চৌধুরী অফিসে। আফিয়ারাও চলে গেছে। বাসায় রয়েছে শুধু কিছু মেহমানগণ। নিশা ছাদে দাঁড়িয়ে আনমনে ফারহানের প্রতিটা ব্যবহার নিয়ে খুব মনোযোগ দিয়ে ভাবছে। এমন সময় গেটের দিকে নিশার নজর গেল। গেটের দিকে তাকিয়ে দেখে পলক চোরের মতো এদিক বামে ডানে তাকিয়ে তাকিয়ে হাঁটছে। নিশার কেমন যেন খটকা লাগছে এই পলকের উপর। বাড়ি থেকে বের হচ্ছে ভালো কথা, কিন্তু এভাবে চোরের মতো বের হচ্ছে কেন? পলক গেটের বাইরে কিছুটা দূরে দাঁড়িয়ে ডানে বামে তাকিয়ে ফোন নিয়ে কিছু টাইপ করে ফোন কানে ধরলো। তারপর কিসব কথা বলে কোনো দিকে চলে গেল। এবার নিশার মাঝে অনেক খটকা জেগেছে এই পলককে নিয়ে। কি করতে চাইছে এই পলক? আর সকালেও কেমন অদ্ভুত লেগেছে তাকে। নিশা দৌড়ে রুমে গিয়ে নিজের ফোন নিয়ে আবার ছাদে চলে আসে। তারপর আদ্রকে ফোন করলো। আদ্র রিসিভ করে বলে, হ্যাঁ নিশু, বলো, হঠাৎ কল দিলে কেন? আচ্ছা, ফারহান কোথায় জানেন? না তো, ওর ফোনটাও অফ পাচ্ছি, সারাদিনে দেখা হয়নি। আর পলক ভাই? পলক মানে? পলক ভাইয়ের সাথেও দেখা হচ্ছে? না, হয়নি। তবে তুমি হঠাৎ পলকের কথা কেন বললে? নিশা আদ্রকে অনেক বিশ্বাস করে, তাই প্রথম থেকে সবটা খুলে বলে। নিশার মুখে ফারহানের এমন ব্যবহারের কথা শুনে আদ্র চিন্তিত হয়ে পড়ে। ফারহানের এমন ব্যবহারের কারণ কি? ওকে আমি যতদূর চিনি তোমার জন্য জান দিয়ে দিবে, তবু এমন বিহেভ করবে না। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ভাইয়া। কি হলো ওনার হঠাৎ করে? চিন্তা করিও না, আল্লাহ ভরসা। আমি দেখছি আদন আর আপনাকে বিষয়টা বললি। তবে পলক ভাইয়া যেন কোনো কিছু টের না পায়। তুমি নিশ্চিন্তে থাকো, আর সবসময় চোখ কান খোলা রাখবে। আমি শিওর এর মাঝে অনেক কোনো বড় ঘাবলা আছে। খেয়াল রাখছি সব। সাবধানে থাকবে। এখন রাখছি, বাই। বলেই আদ্র কল কেটে দিল আর ডাইরেক্ট পলককে ফোন করলো। পলক রিসিভ করে বলে, কি রে, হঠাৎ কল দিলি? কি অবস্থা ম্যান? দেশে এসে একবারও খবর নিয়েছিস তুই? আর বলিস না, ওখানে বিভিন্ন কাজে বিজি থাকি, তাই খবর নিতে পারি না। তবে ফারহানের থেকে তোদের খবর পাই। ও আচ্ছা, এই ভালো কথা। ফারহান কই রে? 2 দিন ধরে ওর সাথে দেখা হচ্ছে না কেন? আমি কি করে জানবো? ওকে জিজ্ঞেস করে নে। সে আর বলতে, 2 দিন ধরে ফোন করছি, সাদা ফোন সুইচ অফ করে রেখেছে। কি করা যায় বলতো? আচ্ছা, আমি বরং ফারহানের সাথে দেখা করতে আসছি। এই না না, আসার প্রয়োজন নেই। আমি এখন বাসার বাহিরে আছি। বাসায় গেলে তোদের কথা ওকে জানাবো, কেমন? এখন কাজে আছি, রাখছি, বাই। বলেই আদ্রকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। আদ্র পলকের সাথে কথা বলে বেশ বুঝছে এই পলক কিছু ঘটাতে যাচ্ছে। কারণ আর কেউ না জানুক, আদ্র বেশ ভালোই জানে ফারহানকে পলক ছোট থেকেই 2 চোখে সহ্য করতে পারে না। ফারহানকে বলে ও কাজ হবে না, কারণ ফারহান পলককে ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করে। পলক সেই বিশ্বাসের যে কি সুযোগ নিচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। আদন, আফনাদ ও আদ্রর সাথেই ছিল, তাই তারা সব শুনেছে এবং জেনেছেও। এখন কি করা যায়? ফারহান বেশ রিস্কে আছে। আদ্র, তুই এক কাজ কর, একটু চেক করে দেখ ওই পলকের লোকেশন ট্র্যাক করা যায় কিনা। ভালো একটা আইডিয়া দিয়েছিস। বলেই আদ্র পলকের লোকেশন ট্যাগ করার চেষ্টা করলো। সৌভাগ্যবশত পলকের লোকেশন অপশনটা অন করা, তাই বেশ তাড়াতাড়ি ওর লোকেশন ট্যাগ করা গেল। কিন্তু অবাক করার ব্যাপার হলো পলক আদ্রটের দিকেই আসছে। এই পলক আমাদের দিকে আসছে কেন? মেবি আমাদের ফলো করতে। সে যাই হোক, সতর্ক থাকতে হবে, আর ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমরাও কিছু বুঝেছি। হ্যাঁ, যা করার কেয়ারফুলি করা লাগবে। আদ্র, আফনাদ আর আদন একটা ক্লাবে আছে। এরা 3 জন ছাড়াও অনেকেই রয়েছে। আদ্ররা নর্মালি কথা বলছে হেসে হেসে। হঠাৎ আফনাদ পিছে চোখ গেল এবং দেখলো পলকের মতো কেউ তাদের থেকে বেশ দূরে দাঁড়িয়ে, আর আফনাদ তাকাতেই সে অন্যদিকে ফিরে গেল।
আপনার বিষয়টা খেয়াল করতেই আদ্র আদমকে হেসে হেসে নর্মালি দাঁতের দাঁত চেপে বলে, পিছে ফিরতে পলকের মতো কাউকে দেখলাম, আমার দিকে চেয়েছিল, যেই আমি ফিরলাম অন্যদিকে ফিরে গেল। কি কালার ড্রেস ছিল? তা জেনে তুই কি করবি? ব্লু একটা টি শার্ট ছিল। আদ্র সবাই আড়ালে নিশাকে একটা মেসেজ করে পাঠালো। পলক কি কালারের ড্রেস পরে বেরিয়েছে? হয়তো ব্লু, কিন্তু কেন? পলক আমাদের উপর নজর রাখতে এসেছে। হোয়াট? কিন্তু কেন? জানি না, তবে বড় কোনো গাবলা আছে এটা শিওর। ঠিক আছে, সাবধানে থাকেন, আর পারলে এর পিছে লোক লাগান। চেষ্টা করছি। এখন ভাই, অন্য কোনো আপডেট পেলে তোমায় জানাবো। নিশা সিন করে রেখে দিল আর আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ বন্ধ করে ফারহানের সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি মনে করতে থাকলো। প্রায় সন্ধ্যা নেমে আসে। নিশা এখনো ছাদে দাঁড়িয়ে। হঠাৎ দেখলো পলক বাসায় ঢুকছে, এদিক ওইদিক তাকিয়ে। যেই উপরে তাকালো নিশা চট করে লুকিয়ে পড়ে এবং আড়াল থেকে দেখার চেষ্টা করছে পলক বাগানের দিকে গেল। এই ফাঁকে নিশা নিচে চলে আসে আর কিচেনে দাঁড়িয়ে এমন ভাব করতে থাকে যেন সে রান্না করছে। পলক বাড়িতে এসে দেখে নিশা চুপচাপ রান্না করছে। হঠাৎ নিশা ইচ্ছে করেই সদর দরজার দিকে তাকালো, তারপর মুচকি হেসে আঁচল দিয়ে হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে আসে এবং পলককে জিজ্ঞেস করে, আরে পলক ভাইয়া যে, কোথায় গেছিলেন আপনি? আসলে ড্যাড কল করেছিল, বাসে নেট পাচ্ছিলাম না তো, তাই বাইরে গিয়েছি। ওম্মা, এটা কি বলেন ভাইয়া? এটা এমন ভিআইপি এলাকায় নেটওয়ার্কের প্রবলেম দিবে? কই, আমি তো কখনো এমন সমস্যায় পড়িনি। নিশার কথা চালে পলক সেরকম ফেসেছে। এখন সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। পরে আবার আমতামতা করে বলে, ড্যাড বলেছিল যে বাগানের দিকে যেতে, নেট কানেকশন যদি কোনো রকম না পাওয়া যায় তাই। বলেই নিশাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে উপরে চলে গেল। নিশার আর বুঝতে বাকি রইল না পলক এখানে ঝামেলা পাকাতেই এসেছে, তাই বারবার মিথ্যের আশ্রয় নিচ্ছে। কিন্তু সেও মিসেস ফারহান এত সহজে দমে যাবে না। পলকের মুখোশ টেনে ছিঁড়েই ছাড়বে, এইসব নিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। এমন সময় ফারহান বাড়ি ঢোকে। ফারহানকে দেখে যেন নিশার আত্মা কেঁপে ওঠে। কি অবস্থা! ফারহানের দুই চোখ যেন গর্তে ঢুকে গেছে। চোখের নিচে ডার্কনেস, চেহারায় কেমন একটা ক্লান্তির ভাব, চুলগুলো এলোমেলো। ফারহান কোনো দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে চলে গেল। নিশাও আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ফারহানের পিছে পিছে গেল। না, ফারহানকে সে একা থাকতে দেবে না, কিছুতেই না। যদি কোনো বিপদ আসে। নিশা রুমে গিয়ে দেখে ফারহান বেডে উল্টো হয়ে শুয়ে আছে, চোখ বুজে। নিশা কিছু না ভেবে ফারহানকে ডাকতে লাগলো। এমন সময় ঘন্টার মতো আওয়াজ হলো। নিশা চারপাশে তাকিয়ে দেখলো, না, ঘরে তো কেউ নেই। নিশা রুমের বাইরে গেল, তাও কেউ নেই। সব চেক করে নিশা দরজা লক করে দিল। তারপর বেলকনিতে গিয়ে দেখলো সেখানেও কেউ নেই। তাহলে এই ঘন্টার মতো আওয়াজ আসলো কোথা থেকে? নিশা আর কিছু না ভেবে আবার ফারহানের কাছে আসে এবং তাকে ডাকতে লাগে। ফারহান পিট পিট চোখ মেলে এবং ঘুম ঘুম কণ্ঠে বলে, আর একটু ঘুমাতে দাও না বউ, মাত্রই তো শুলাম। ফারহানের মুখে বউ ডাকটা শুনে নিশার মনে হচ্ছে ফারহান এখন স্বাভাবিক। তাড়াতাড়ি ফারহানের হাত ধরে টেনে উঠে বসালো। কি হলো, এভাবে উঠালে কেন? সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, এই সময় কেউ ঘুমায়? সন্ধ্যা হয়ে গেছে শোনো। ফারহান অবাক হয়ে চোখ দুটোকে রসগোল্লার মতো করে বলে, হোয়াট? আমি এতক্ষণ ঘুমিয়েছি? এতক্ষণ ঘুমিয়েছো মানে? আরে গাধি, আমি না ভোরে তোমার পাশে শুলাম, এরপর ডাকোনি কেন তুমি আমায়? নিশার যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ফারহান কিসব বলছে নিশা কিছুই বুঝতে পারছে না। ফারহান তো আজ সারাদিনে বাসার বাহিরে ছিল, এমনকি সকালে তার সাথে রুড বিহেভসও করেছে, তবুও কি করে বলছে সে এতক্ষণ ঘুমিয়েছে? কি হলো, চুপ কেন? কিছু না, চলো খেতে। এতক্ষণ ঘুমানোর কারণে কিছুই খেতে পারোনি। হ্যাঁ আসলেই পেটের মাঝে ইঁদুর ছুটছে। তুমি খাবার নিয়ে এসো, আমি ফ্রেশ হয়ে আসছি। নিশা মাথা নাড়িয়ে খাবার আনতে রুম থেকে বেরিয়ে যায়। সবকিছু যেন ধোঁয়াশা লাগছে। হঠাৎ পলকের কথা মনে হতেই পলকের রুমে একবার চেক করলো। না, পলক তো রুমে নেই। নিচের দিকে
খেয়াল যেতেই দেখলো পলক আবার বেরিয়ে যাচ্ছে। নিশা তৎক্ষণাৎ আদ্রকে মেসেজ করে জানালো। তারপর কিচেন থেকে খাবার নিয়ে আবার ফারহানের রুমে চলে আসে। ফারহান সবে মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে, ঘাড়ে একটা তোয়ালা রেখে চুল মুছছে। ফারহানকে দেখে নিশা মুগ্ধ হয়ে গেল। ভেজা চুল ছেলেদেরও যে বেশ মানায় সেটা নিশা ফারহানকে না দেখলে বুঝতে পারতো না। নিশাকে হা করে তাকিয়ে থাকতে দেখে ফারহান হাসলো, তারপর বলে, কি বউ, এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? আমার বুঝি নজর লাগবে না? ফারহানের এমন মুখ নিশার ধ্যান ভাঙে। ফারহানের কথাটা ভাবতেই নিশা তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে। ইস, কি লজ্জাতেই না পড়লো সে। এভাবে কি করে তার দিকে তাকিয়েছিল নিশা, ভাবতেই নিশা লজ্জায় মরে যাচ্ছে। নিশা চুপচাপ টেবিলে খাবারটা রাখে। ফারহান খেয়াল করে দেখলো নিশার গাল দুটো লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। বিষয়টাতে ফারহান হাসলো। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। বিছানায় এসে খাইয়ে দিয়ে যাও। কি, এত বড় দামড়া পোলারে আমি খাইয়ে দিব? খাওয়াতে হবেই। বউ কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য এনেছি? তো কিসের জন্য এনেছেন? ফারহান দরজায় লক করে এক পা করে নিশার দিকে এগোচ্ছে আর নিশা পিছোচ্ছে। ফারহান কণ্ঠে বলে, ভালোবাসতে। ফারহানের কথাই যেন নিশা ভেতরে ভেতরে মরে যাচ্ছে লজ্জায়। নিশা পিছাতে পিছাতে কাঁপা কাঁপা গলায় বলে, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশা কি করবে ভেবে পাচ্ছে না। আর একটু পিছালে বিছানায় ধরাম করে পড়বে। পরে কিছু একটা ভেবে বলে, দেখুন, আমার কিন্তু অনেক খিদে পেয়েছে। আপনার জন্য আমি সকাল থেকে না খেয়ে আছি। নিশার কথা শুনে ফারহান দাঁড়িয়ে যায়। নিশাও দাঁড়ায় এবং হাঁপ ছেড়ে বাঁচে। ফারহান বলে, কি, তুমি এখনো না খেয়ে আছো আমার জন্য? এই মেয়ে, পাগল তুমি? নিশা অতি যত্নে ফারহানকে খাইয়ে দিচ্ছে আর ফারহান নিশাকে। দুইজনই বেশ তৃপ্তি করে খাচ্ছে। এই সময়টা যেন তাদের ভালোবাসার একটা বড় স্মৃতি। প্রায় কিছুদিন ফারহান মাঝে মধ্যেই এমন মিসবিহেভ করে। নিশা শুধু চুপচাপ শোনে ফারহানের মুখের দিকে তাকিয়ে। একদিন পলক রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল, হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা খায়। সরি, আসলে আমি দেখতে পাইনি। পলক মেয়েটির দিকে অপলকহীনভাবে তাকিয়ে আছে, ফোনে কথা বলা বন্ধ করে। মেয়েটির সামনে চুলগুলো সরিয়ে নিচে বসে নিজের বইগুলো উঠাতে শুরু করে। পলকও নিজের অজান্তে মেয়েটিকে সাহায্য করতে থাকে। মেয়েটি পলকের হেল্প পেয়ে মুস্কি হাসে। দূর থেকে আদ্র, আদন, আফনাদ সবটা দেখছে আর হেসে যাচ্ছে, শুধু আদন ছাড়। আদন মুখ গোমড়া করে সব দেখছে আর জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ইয়েস, দেখেছিস আদন রিদির অ্যাক্টিং? কিভাবে ওই পলকের সাথে কথা বলছে, একেবারে ফাটিয়ে দিয়েছে ইয়ার। আর আমি যে এখান দিয়ে ফিরে যাচ্ছি তার বেলায় তোরা অন্য কাউকে বলতে পারলি না আমার জিনিসই কেন নজর দিলি? আরে বুঝ, ওই পলক আনিলা আদ্রি দুইজনকেই চিনে, শুধু রিদি বাদে। তাই তো রিদিকে প্ল্যানে সামিল করলাম। আদন কিছু বলে না, চুপচাপ কাণ্ড দেখতে থাকে। হ্যাঁ, পলকের সাথে যে মেয়েটির ধাক্কা খেয়েছিল সে আর কেউ না, হৃদি। থ্যাঙ্কস আমার এত হেল্প করার জন্য। নো, ইটস ওকে, বাট জি, কিছু বলবেন? কপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, কেন নয়। আমি রিদি, আপনি? পলক, আনমনে বললাম। ও ভালো, এখন আমি যাই? জি। আমি কি এখন যেতে পারি? ও হ্যাঁ, নিশ্চয়ই, বাই। হৃদি মুচকি হেসে চলে গেল। পলক এখনো হৃদির যাওয়ার দিকে তাকিয়ে আছে। পলক না চাইতেও আনমনে বলে ফেলে, অসাম। আদন রেগে পলকের দিকে যেতে নিতেই আদ্র, আফনাদ আটকিয়ে দেয়। আদ্র ধরেছে আদনের মুখ আর আফনাদ আদনকে। টেনে টুনে আদনকে অন্যদিকে নিয়ে আসে। এইভাবে প্রায় পলকের সাথে হৃদির দেখা হয়। এদিকে নিশা তো লাইব্রেরিতে কাটায় ফারহানের এমন বিহেভের জন্য। এখন নিশা ভার্সিটিতেও যায়। নিশার এক হাতে বই আর এক হাতে একটা খাম। নিশা বই থেকে চোখ সরিয়ে খামটার দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে বই রেখে খাম থেকে ছবিগুলো বের করে চুপচাপ শান্ত দৃষ্টিতে দেখতে থাকে। ছবিগুলোতে ফারহান একটা মেয়ের সাথে অনেকটা ঘনিষ্ঠ সেটা দেখাচ্ছে। সাথে একটা চিরকুট ও এসেছে, সেটাই লেখা,
ফারহান তোমার সাথে দুর্ব্যবহার করে কারণ সে পরকীয়ায় জড়িত, তার প্রমাণস্বরূপ এই ছবিগুলো। নিশার সেই মুহূর্তে মন চাচ্ছিল যে চিঠিটা লিখেছে তাকে আলুর তরকারি বানিয়ে শকুনকে খাওয়াতে, কিন্তু সব জেনে বুঝেও চুপ করে আছে। তার যে অনেক বড় একটা হিসাব মিলানোর বাকি। এগুলো দেখিয়ে যতই পা ধরে নিজের লক্ষ্য থেকে টেনে নামাক না কেন, পিছের মানুষটাকে এক লাথি মেরে ঠিকই উপরে উঠে যেতে সক্ষম হবে। নিশা পারছেও না ছবিগুলোকে আঁচড় দিতে, কারণ পলক নিশার উপর নজর রাখার জন্য অলরেডি একজন গার্ড রেখেছে। তা আদ্র নিশাকে বলেছে, তাই নিশা কিছুতেই আদ্রদের সাথে দেখা করতে পারছে না। হয়তো পলক বুঝেছে নিশা খুব চালাকি একটা মেয়ে, তার প্ল্যানের ফুল 14টা বাজিয়ে দিতে পারে। তাই নিশা এমন ভাব ধরে আছে যেন ফারহানকে সে ভুল বুঝাচ্ছে। নিশার বই পড়া শেষ হলে সে বুক সেলফ থেকে আরেকটা বই নিতে যাবে, অমনি অপর পাশে দেখলো একটা হুডি পরা ছেলে দাঁড়ানো। নিশার চিনতে অসুবিধা হলো না। সে নর্মালি বই খুঁজতে খুঁজতে আত্রকে বলে, ওইদিকে কি খবর ভাইয়া? তোমার বান্ধবী একদম ফাটিয়ে দিচ্ছে। তবে তুমি যেন কোন ছবিগুলোর কথা বলেছিলে সেগুলো তাড়াতাড়ি দাও, কেয়ারফুলি। নিশা আস্তে করে বইয়ের খামটা ঢুকিয়ে সেলফে রাখে, আর আরেকটা বই নেই। নিশা বইটা সেলফে রাখতে আদ্র সেই বইটা নিয়ে খুব কেয়ারফুলি খামটা নিয়ে আদ্র লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। নিশা একটা দীর্ঘশ্বাস নিল এবং ভাবতে লাগলো কবে আবার তাতে জীবনে সুখ আসবে। বিকেলে নিশা বাগানে বসে গরম চা খাচ্ছে আর চারপাশে থাকা নানান জানা অজানা ফুলের দিকে চোখ বুলিয়ে নিচ্ছে। এই আসা হসপিটালে ফারহানের বাবা 2 দিন আগে ইউএসএ ব্যাক করেছে। ফারহান রেগে মেগে কোথায় গেছে নিশা জানে না। বাড়িতেই নিশাই একা পড়ে থাকে সব সময়। ফারহান আগে একবার ভালো একবার খারাপ হলেও এখন সে সবসময় রুড বিহেভস করে, কোনো পরিবর্তন পায় না। হঠাৎ নিশার ফোন ভাইব্রেট হয়, তাড়াতাড়ি ফোন নিয়ে দেখে আত্রর মেসেজ। তুমি ঠিক ধরেছ, ছবিটা ফেক। এখানে যে ছেলেটা আছে সেটা অন্য কেউ। এডিটিং করে ফারহানের ফেসটা বসিয়ে দেওয়া হয়েছে। এর কিছু না কিছু বিহিত করতেই হবে। বলেই নিশা মেসেজ কনভার্সটা ডিলিট করে দিল। আত্র আর মেসেজ করেনি। হঠাৎ নিশার সামনে তাকিয়ে দেখে পলক আসছে তার দিকে। নিশা দেখে সাথে সাথে অন্যদিকে ফিরে যায় এবং এমন একটা ভাব ধরে থাকে যে সে এখনো পলককে দেখেনি। পলক অপোজিট আরেকটি চেয়ারে বসে এবং বলে, ভাবি একা একা বসে আছেন যে? ওহ ভাইয়া, আপনি কি করার বলুন, কেউ বাড়িতে নেই তাই বাগানে এসে বসেছি। ও আচ্ছা, তাহলে আজ না হয় আপনার সাথে আড্ডা হয়ে যাক। হ্যাঁ, তা তো অবশ্যই। বলেই নিশা নিজের চায়ের কাপটা সামনে থাকা টি টেবিলে রাখে। পলক মুচকি হেসে টি টেবিলে থাকা আরেকটা চায়ের কাপ নেয় এবং ফ্লাক্সে থাকা চাটা কাপে ঢালে। তারপর কাপে এক চুমুক দেয়। হোয়াট এ টেস্ট। বাই দ্য ওয়ে ভাবি, ফারহান কই? জানি না। আচ্ছা ভাবি, মুখটা এমন করে ফেললেন কেন? আপনাদের মাঝে কি কিছু হয়েছে? চায়ে চুমুক দিতে দিতে কথাটা বললাম। না, কি হবে কিছুই না। হঠাৎ আপনি এভাবে জিজ্ঞেস করলেন কেন? না তেমন কিছু না, তবে তবে কি? জানতাম এখানে কোন না কোনো প্যাচ লাগাতেই আসছে। দাঁড়া বেটা, তুই শুধু দেখ তোকে কি করি। আসলে সেদিন আমার এক ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছিলাম ক্লাবে। আপনি তো বোঝেনই সেখানে কত ধরনের ছেলে মেয়েদের আনাগোনা। তো হঠাৎ করে খেয়াল করে দেখি যে ফারহান ভাই একটা মেয়ের সাথে। খুবই ঘনিষ্ঠ, সেটাই বলতে চাস তো তুই? পলক অবাক হয়ে যায়, আরো কণ্ঠ শোনে, সাথে নিশাও। দুইজন পিছনে তাকিয়ে এমন কাউকে দেখার মতো প্রস্তুত ছিল না। পলক তো চোখ দুটোকে রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। আর নিশা, সে এখন কি রিয়াক্ট করবে কিছুই ভেবে পাচ্ছে না। পলক চমকে উঠল ফারহানকে দেখে, সাথে নিশাও। ফারহান রক্ত চক্ষু নিয়ে পলকের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে ফারহানের পিছে আদ্র, আদন এবং আফনাদও এসে দাঁড়ালো। পলক ওদের দেখে আরো অবাক হলো। ফারহান নীরবতা ভেঙে বলে, কি মাই সো কল্ড কাজিন ব্রাদার, অবাক হলে আমাকে দেখে? কিন্তু এখানে অবাক হওয়ার কি আছে বুঝলাম না তো। ওহো সরি সরি, আমি তো ভুলে গেছিলাম তুই আমায় হিপনোটাইজ করেছিলি। তা থেকে কি করে বেরোলাম সেটাই তোর অবাক হওয়ার কারণ। কে মিস্টার পলক, আগে কিছু ভুল বললাম?
ফারহানের কথা শুনে নিশা অবাক হয়ে পলকের দিকে তাকায়। যেই পলকের চোখের দিকে তাকাতে নিবে অমনি ফারহান বলে ওঠে, নো নিশা, ভুলে ওর চোখের দিকে তাকিও না। ওর চোখে ওর মেইন অস্ত্র। ও তোমাকেও হিপনোটাইজ করে ফেলতে পারে। ফারহানের কথা শুনে নিশার সাথে সাথে পলকের সামনে থেকে চোখ ফিরিয়ে নেয় এবং ফারহানের কাছে চলে আসে। পলককে চারিদিকে ফারহানের গাঁট ঘিরে ধরে। পলক পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো, কিন্তু কেউ রিসিভ করলো না। ফারহান হেসে বলে, কাকে ফোন করছিস তুই? যাদের ফোন করছিস তাদের মেরে অলরেডি ডাস্টবিনে ফেলে আসা হয়েছে। জানিস তো ফারহান, কখনো কাঁচা কাজ করে না। এবার দেখ তোর কি হাল করি। দেখ ফারান, তুই কিন্তু ভুল করছিস। তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর। তোর অস্ত্র যে তোর চোখ সেটা আমরা বেশ ভালো জানি। তবে জানিস কি, দিনে 3-4টা করে খুন করি, দেহকে কুচি কুচি করেও কেটেছি। এখন তুই বল, ভয়ঙ্করটা কে, তুই না আমি? ফারহানের এমন কথায় পলক ভয়ে একটা শুকনো ঢোক গিলে। এখান থেকে যে পালাবে তারও কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে। ফারহান আস্তে আস্তে পলকের দিকে এগোচ্ছে, তাও এক বড় ধারালো ছুরি নিয়ে, যেটা রক্তে চকচক করছে। তা দেখে ভয় পলক পিছাতে থাকে। পিছাতে পিছাতে ফারহানের দুই গার্ডের সাথে ধাক্কা খায়, আর তার সাথে সাথে গার্ড দুইজন পলককে ধরে ফেলে। পলক ফারহানের হাত থেকে ছাড়া পাবার জন্য অনেক আকুতি মিনতি করে। ফারান, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। দেখ না, আমি না তোর ভাই হই? তুই কিভাবে আমাকে মারতে পারিস বল না। একবার আমার বাবা মায়ের কথা তো ভাব। ভাই? আর তুই? ভাইয়ের মর্যাদা সম্পর্কে কি তুই জানিস? ভাইয়ের পবিত্র বন্ধন? না, জানিস না তুই। তোকে ছোট থেকে নিজের ভাই ভাবতাম, নিজের চেয়েও বেশি বিশ্বাস করতাম। আর তুই এভাবে তার প্রতিদান দিলি, সবার চোখে আমায় খারাপ করলি। জানিস, যখন শুনলাম আমি নিশার সাথে অনেক মিসবিহেভ করেছি, তখন থেকে বেশ কষ্ট লেগেছিল। কিন্তু তার চেয়েও বেশি আঘাত পেয়েছি তখন, যখন শুনেছি তুই এসব নিজে আমাকে বাধ্য হয়ে করিয়েছিস। এভাবে আমার সাথে প্রতারণা করলি। ছি, ভাবতেই ঘৃণা হচ্ছে। এতদিন এক কালসাপকে বিশ্বাস করে এসেছি। আসলে সবাই ঠিকই বলে, কাউকে বেশি বিশ্বাস করতে নেই, নইলে পরে এত বড় ধাক্কা খাবে, যেই ধাক্কায় নিজে কোথায় চলে যাও কেউ টেরই পাবে না। আমার অবস্থাটা জানিস ঠিক এমনই, কিন্তু এখন আর নয়। তোকে তো বলেই সে ধারালো বড় ছুরিটা দিয়ে পলকের ঘাট থেকে মাথাটা আলাদা করে দিল। এমন ভয়ঙ্কর মৃত্যু সহ্য করতে না পেরে অন্যদিকে ফিরে গেল চোখ বুজে। আতরোরা চুপচাপ দেখছে ফারহানের হিংস্রতা। মাথাটা আলাদা হতেই ঘাড়ের এক রক দিয়ে গলাকাটা মুরগির ন্যায় রক্ত ঝর্ণার কথা বেরোচ্ছে, আর পলকের দেহটা ছটফট করছে। ফারহান ভয়ঙ্কর দৃষ্টিতে পলকের মাথাটার দিকে তাকিয়ে রইল। চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। এভাবে যদি বিশ্বাসঘাতকতা না করতি, হয়তো আজ তুই এভাবে মরতি না। কিন্তু তোর লোভ লালসা আজ তোর এভাবে মৃত্যু ডেকে এনেছে। বলে ফারহান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নেয়, তারপর ছুরিটা ফেলে গার্ডদের ইশারা দেয় যেন তারা পলকের বডিটা নর্দমায় ফেলে এবং জায়গাটা ক্লিন করে দেয়। সবাই তাই করে। ফারহান নিশা এবং আতরদের নিয়ে নিজের রুমে চলে আসে। তারপর সে ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে বের হয়। নিশার মনে খচখচানিটা যেন যাচ্ছেই না। সবার থেকে কেমন প্রশ্নবোধক চাহনিতে তাকাচ্ছে, কিন্তু কেউই নিশাকে কিছুই বলছে না। সবাই চুপ মেরে আছে। নীরবতা ভেঙে ফারহান বলে, হৃদি আসছে না যে? তখন ফোন দিয়েছি, বলেছে কাছাকাছি আছে। এখানে কি হচ্ছে আমি সবটা জানতে চাচ্ছি, কিন্তু সবাই আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? হৃদি আসুক, বলবো সবটা। এখন বললে কি হয়? আমি এসে পড়েছি। আমি না হয় শুরু করি। শোনো, ফারহানের এমন অবস্থায় আমরা রিদিকে পলকের আশেপাশে রাখার প্ল্যান করি, সেটা তো তুমি জানোই। তো একদিন রিদি পলককে নিয়ে একটা ক্লাবে যায় এবং পলকের জুসে ড্রাগস মিশিয়ে দেয়। এটা পলকের উপরে কাজ করে এবং সে মাতাল হয়ে উল্টাপাল্টা বকাবকি করে। পরেরটা আমি বলছি। সেদিন, আচ্ছা, আপনি এমন ফারান ফারান কেন করছেন বলুন তো? বিকজ ফারান ইজ মাই এনিমি। ইয়া, আই জাস্ট হেট হিম। বিকজ ও সবসময় আমার থেকে বেশি পেয়েছে, তাই তো। তাই তো? তাই তো কি? ওকে, হিপনোটাইজ করেছি।
জানো, আমি অস্ট্রেলিয়ায় এই হিপনোটাইটিস নিয়ে প্রচুর লেখাপড়া করেছি, শুধুমাত্র ওকে শিক্ষা দেওয়ার জন্য। অ্যান্ড আই এম সাকসেসফুল। বলে ইয়ে করে উঠল। রীতি শুনে একদম অবাক হয়ে যায়। এটা ভেবে যে ফারহান কালো জাদুর শিকার হয়েছে আর পলকই তাকে এসব করেছে। রীতি যেন একে একে সব হিসাব মিলাতে সক্ষম হলো। তারপর আবার বলে, কি করে হিপনোটাইজ করলে? প্রথম দিন ফারানকে নিয়ে এক জায়গায় গেছিলাম। সেখানে দুজনে বাজি রাখলাম কে কতক্ষণ চোখে চোখ রেখে থাকতে পারে। ফারান সেদিন রাজি হয় এবং আমার চোখের দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখনই ওকে হিপনোটাইটিস করি এবং আমার কথা মতো কাজ করাচ্ছি। সিম্পল। আচ্ছা, ফারহানের সেন্স ফেরাতে কি লাগে? বেশি কিছু না, শুধু স্টিলের বাজা শব্দ, এতেই সব কাজ হয়ে যায়। বলেই পাগলের মতো হাসতে হাসতে টেবিলে মাথা রেখে আবিজাবি বকর বকর করতে ঘুমিয়ে পড়ে। এই ছিল কাহিনী। তো সেদিনের কথা আদ্র ভাইয়াকে সবটা জানে, তারপর ভাইয়া যা করার করে। দেন আমরা দেশের বাইরে থেকে একজন নামকরা সাইকোলজিস্ট আনেন, যেন খুব কেয়ারফুলি চেক আপ করে। আমাদের কথা মতো সেই এতদিন ফারহানের চেক আপ করে এবং আমার ফারহানকে সুস্থ করে। আমি যখন একদম স্বাভাবিক হই তখনই সবাই আমার সবটা খুলে বলে, আমার আচরণ, বিহেভ, সবটা। তারপর আমরা আবার প্ল্যান করি এবং আমাদের লোকদের পলকের সব লোকেদের পিছে লাগাই। সবাই সময় সুযোগ বুঝে ওদের মেরে দেয়। আর তাদের নাটের গুরুকে আমার খতম করার কথা ছিল এবং তাই হলো। তার মানে পলক তখন তার লোকদের কল করেছিল? হুম। বেশ হয়েছে। আরো বিশ্বাস করেন বাইরের মানুষদের। আপনার ভুলের জন্য আমরা কতটা ভুগেছি জানেন? না, তা জানবেন কি করে? আপনি তো সারাদিন পরাণের ওই পলিকাকে নিয়ে সারাদিন থাকতেন। এমন অনেক বকর বকর করতে থাকে নিশা। ফারহান, আদ্র, আদন, আফনাদ এবং রীতিকে চোখের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে বলে। তারাও বুঝতে পারে এখন পরিস্থিতি স্বাভাবিক না, তাই সবাই আস্তে আস্তে কেটে পড়ে এবং দরজা লক করে দিয়ে চলে যায়। এদিকে নিশা গালাগালিতে এতটাই ব্যস্ত যে তার কোনো দিকে খেয়াল নেই। ফারহান আস্তে করে নিশার পাশে বসে নিশাকে একটা কিস করলো 3 সেকেন্ডের, আবার ছেড়ে দিল। নিশা একদম চুপ হয়ে পাথরের মতো বসে থাকলো আর ভাবতে লাগলো কি হলো। সবকিছু এত দ্রুত ঘটলো যে নিশা কিছুই বুঝতে পারলো না। নিশার অবস্থা দেখে ফারহান মুচকি এসে নিশার কানের সামনে মুখ এনে বলে, বেশি বকর বকর করলে এটাই হবে। তুমি যদি না থামো, এটাই হবে তোমার থামানোর ওষুধ। তবে আমার কোনো আপত্তি নেই, যত ইচ্ছা বক বক করো, আমিও না হয় সাথে। ফারহানের কথায় নিশা লজ্জায় লাল হয়ে গেল এবং 2 হাত দিয়ে ফারহানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, লুচু, অসভ্য একটা। তোমারই ফারজুর আব্বু। আপনি জানলেন কি করে যে আমি? বলেই বালিশের নিচে থেকে ফোনটা নিয়ে সেদিনের নওমি আর নিশার কথোপকথনের রেকর্ডটা শুনলো। নিশা তো মন চাচ্ছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে। ফোনের রেকর্ড অন করা ছিল, তাই সবটাই জানি। নিশা কিছু বলে না, চুপ হয়ে আছে। ফারহান দুষ্টুমির সুরে বলে, তাই এনে দেই তোমার ফারজুকে। নিশা প্রথমে কথাটা বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারে। ফারহানকে একটা চিমটি দিয়ে নিশা বেলকনিতে চলে গেল আর ফারহান হাসতে লাগলো। 5 বছর পর অপারেশন থিয়েটারের সামনে এদিক সেদিক পায়চারি করছে ফারহান। ভেতর থেকে নিশার আর্তনাদ স্পষ্ট শুনতে পাচ্ছে ফারহান, কিন্তু কিছুই করতে পারছে না। আদ্র, আদন এবং আফনাদ সান্ত্বনা দিচ্ছে ফারহানকে, কিন্তু ফারহান কিছুতেই শান্ত না। বারবার ভেতরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অত্রি নিজের ছেলের কান্না থামাতে, আর রীতি নিজের বাবুকে, আর আনিলা চুপচাপ দাঁড়িয়ে। সবাই চিন্তিত নিশাকে নিয়ে। ও হ্যাঁ, আনিলা এবং রিদি দুইজনেরই তাদের পার্টনারদের সাথে বিয়ে সম্পূর্ণ হয়েছে। 14 মাস হলো অত্রির কোল আলো করে একটা রাজকন্যা এসেছে, আর রিদির 4 মাস হলো ছেলে হয়েছে। আনিলা সবেমাত্র 1 সপ্তাহ আগে জেনেছে যে তার কোলেও আলো করে একজন আসবে। হঠাৎ নিশার চিৎকার বন্ধ হয়ে যায়। ফারহান ভয় পেয়ে গেল এবং অপারেশন থিয়েটারের দরজা ধাক্কাতে লাগে। এমন সময় বাচ্চার কান্না শুনতে পেল ফারহান। সবাই আলহামদুলিল্লাহ বলতে লাগে। থিয়েটারের দরজা খুলে ইয়াসা এবং মাইশা বেরিয়ে আসে এবং হাসি মুখে বলে, কংগ্রেস, আমার নাতিন হয়েছে। ইয়াসার কথায় আদ্র সহ সবাই হেসে দিল, শুধু ফারহান বাদে। ফারহান উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, মামা, নিশা কেমন আছে?
বেশ ভালো আছে। আসো দেখে যাও মা মেয়েকে। মাইশা বলতে দেরি, কিন্তু ফারহানের ভেতরে যেতে দেরি নেই। ইয়াসা হেসে মাইশাকে বলে, দেখ আমার ছেলে কেমন পাগল তোর মেয়ের জন্য। 5 বছর ধরে তো দেখেই চলেছি, আর কত দেখবো। আরে আন্টি, এখনো পিকচার অনেক বাকি। ওদের কথায় সবাই হেসে দিল। ফারহান এসে দেখে এক নার্স নিশার পাশে দাঁড়িয়ে নিশাকে বেবি দেখাচ্ছে, আর নিশা চোখের পানি ঝেড়ে বাবুর হাত ধরে আছে। বাবু কেঁদেই যাচ্ছে। নিশা বলতেই নার্স মুস্কি হেসে নিশার কোলে তার ছোট্ট ডলটাকে নিশার হাতে দিল। এখনো কেঁদেই যাচ্ছে বাবু, হাত পা ছাড়িয়ে। ফারহান সুখের মুহূর্তে এক পা করে নিশার দিকে যেতে থাকে। নিশা বাবুর ডান হাতটা নিজের হাতে দিয়ে চুম্বন করলো। নিশার সামনে তাকাতে দেখলো ফারহান এসেছে। এতে নিশা হাসলো। ফারহান চুপচাপ নিশার পাশে বসে বাবুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্ষণিক সময় বাদে বাবুর মাথায় হাত বুলালো এবং তার কপালে চুম্বন করলো। তারপর নিশার গালে হাত রেখে বলে, থ্যাঙ্কস নিশা। আজ জানো না আমি কতটা খুশি, তুমি আমাকে একটা রাজকন্যা উপহার দিয়েছ। নিশা ফারহানের হাতে হাত রেখে বলে, সবটাই আল্লাহর রহমতে হয়েছে, আর উনি আমাদের এই কন্যা সন্তান দান করেছেন, বুঝলেন আমার ফারজুর আব্বু। ফারহান নিমিষেই এসে দেয়। বেঁচে থাকুক তাদের ভালোবাসা এবং পরিবার। পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান। ধন্যবাদ।